চম্পা, দাঁড়াও, তুমি কি শুনতে পেয়েছো অদ্ভুত এই ভয়ানক আওয়াজটি? হ্যাঁ, আমারও মনে হচ্ছে যেন কেউ খুব কষ্টে চিৎকার করেছে। কোথাও কোনো আহত মানুষ নেই তো? আওয়াজটা খুব কাতর লাগছে। হয়তো এটা কোনো বন্য জন্তু হতে পারে। এই ঘন জঙ্গলের পাশে কেউ কারোর শিকার হয়েছে মনে হয়। বাঁচাও, বাঁচাও, কেউ আছেন? আমাকে সাহায্য করুন। এ তো মানুষের আওয়াজ মনে হচ্ছে। চল গিয়ে দেখি, কেউ মনে হয় বিপদে পড়েছে। দুজন এগিয়ে গিয়ে দেখতে পায় একটি ঘোড়া মাটিতে পড়ে আছে, খুব অসুস্থ ও কাতরাচ্ছে। ভাগ্যিস আপনারা এসে গেছেন, দয়া করে আমাকে সাহায্য করুন। হে ভগবান, এটা আমি কি দেখছি? একটি ঘোড়া মানুষের ভাষায় কথা বলছে। চম্পা, তাড়াতাড়ি দৌড়াও, মনে হয় এটা কোনো মায়াবী রাক্ষস বা ভূত হতে পারে। ভয় পেও না, আমাকে বিশ্বাস করো, আমি কোনো রাক্ষস বা ভূত নই। আমি শুধু একজন পথিক যে কিনা পথ হারিয়ে ফেলেছি। তোমাদের এই জগৎ আমার কাছে একেবারেই অচেনা। আমি খুব অসুস্থ, আমার হাঁটার মতো শক্তিও নেই। ওগো, দেখো তো, এর চোখে কতটা কষ্ট। কোনো রাক্ষস এভাবে অসহায় হয়ে তাকাতে পারে না। দয়া করে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। একটু খাবার আর থাকার জন্য একটি আশ্রয় চাই। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, ভয় পেও না, তুমি আমাদের সঙ্গে চলো। যতদিন ইচ্ছে আমাদের বাড়িতে থাকতে পারো। আর যেদিন সুস্থ হয়ে উঠবে বা তোমার মন ভরে যাবে, সেদিন খুশি মনে নিজের দেশে ফিরে যেও। চম্পা, তুমি ঠিকই বলেছ। তুমি বিপদে পড়েছ, তাই আমরা তোমাকে এভাবে মরতে দিতে পারি না। চলো আমাদের সঙ্গে। চম্পা ও জগদীশ ঘোড়াটিকে সাহায্য করে বাড়ির দিকে নিয়ে যায়। এবার বলো, তুমি আসলে কে? কোথা থেকে এসেছো? আমি আজ পর্যন্ত কোনো প্রাণীকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আমি এই জগতের নই, আমি অন্য এক জগৎ থেকে এসেছি, যেখানে সবকিছুই অদ্ভুত। শুধু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু এই দুনিয়ার পরিবেশ আর পথ আমাকে খুব ক্লান্ত করে দিয়েছে। এখানকার রোগও আমার শরীর সহ্য করতে পারছে না। তুমি চিন্তা করো না, এখানে তুমি অন্য লোকদের থেকে নিরাপদে থাকবে। আচ্ছা, যাই হোক, তুমি এখন বিশ্রাম নাও। আশা করি তুমি বিশ্রাম নিলে তোমার অসুখ কিছুটা কমবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে আমার কি যে হতো। আরে না, বিপদে পড়লে একজন আরেকজনের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। ঠিক আছে, তাহলে তুমি এখন বিশ্রাম নাও। পরের দিন সকালে মহাজন মাখনলাল জগদীশের বাড়িতে এসে হাজির হয়। ওই জগদীশ, তাড়াতাড়ি বাইরে বের হ। অনেক দিন ধরে লুকোচুরি খেলছিস। আজকেই আমার টাকা দে, না হলে তোর ঘরের জিনিসপত্র আমি নিয়ে যাব। মাখনলালজি, আমাকে আর একটু সময় দিন। ফসল কাটার সময় চলে এসেছে। ধীরে ধীরে আপনার সব টাকা পরিশোধ করে দেব। চুপ কর, তোর এই নাটক অনেক হয়েছে। প্রতি মাসে একই রকম কথা বলিস। এখন আমার ধৈর্য শেষ হয়ে গেছে। আরে, এই ঘোড়াটা কবে আনলি? কত সুন্দর এই ঘোড়াটি! তোর কাছে এই ঘোড়াটা কোত্থেকে এলো? মালিক, এটা আমার শ্বশুরবাড়ির লোকেরা দিয়েছে। এটা গতকালই এসেছে। বাহ, তোর ভাগ্য তো উজ্জ্বল হয়ে গেছে। ঠিক আছে, টাকা না থাকলে কি হয়েছে? যতদিন তুই আমার টাকা পরিশোধ করবি না, ততদিন এই ঘোড়াটা আমার কাছে থাকবে। দে, ওটা আমাকে দে। থামুন, আপনি এই ঘোড়াকে হাত লাগাতে পারবেন না, কারণ এটি খুবই অসুস্থ। অসুস্থ? আমি তাকে সুস্থ করে তুলব। এই ঘোড়াকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। দাঁড়ান মাখনলালজি, যদি কিছু জামানত রাখতে হয় তাহলে আমার গয়না রাখুন। টাকা জমা হলে আমি সেটা ফেরত নিয়ে নেব, কিন্তু এই বোবা প্রাণী মানে এই ঘোড়াটিতে নিয়ে যাবেন না। মূর্খ মহিলা, এই ছোট্ট ঘোড়ার জন্য সোনার গহনা দিচ্ছে। সত্যি তোর বুদ্ধি নষ্ট হয়ে গেছে। যা, গহনা নিয়ে আয়। চম্পা গহনা এনে মাখনলালকে দেয়। শোনে রাখ, আমি পরের মাসে আবার আসব। বাকি টাকা না দিলে তখন আবার সমস্যায় পড়বে। মাখনলাল গয়না নিয়ে চলে যায়। জগদীশ ও চম্পা তাকিয়ে থাকে। চম্পা,
এটা তুই কি করলি? নিজের মায়ের শেষ নিশানাটুকু দিয়ে দিলি। চম্পা, তুমি আমার জন্য তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়ে দিছো। আমি তোমাদের দুজনের কাছে চিরকৃতজ্ঞ। চুপ কর পাগলা, উপকার কিসের? যেদিন থেকে তুই আমাদের ঘরে এসেছিস সেদিন থেকে আমার মনে হচ্ছে যেন আমার হারানো ছেলেকে ফিরে পেয়েছি। তুই আমার কাছে শুধু একটা ঘোড়া নয়, এখন আমার ছেলের মতো। আর মায়ের কাছে তার সন্তানের নিরাপত্তার সামনে এই সোনা রূপা তো দূরের কথা, গোটা দুনিয়ার সম্পদও তুচ্ছ। চম্পা মা, আপনি আমাকে সন্তান বলে যে সম্মান দিয়েছেন, আমি সেই ঋণ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না। আমার কথার অনেক মূল্য আছে। আজ থেকে আপনার রক্ষা এবং আপনার সুখ আমার দায়িত্ব। ঠিক বলেছ চম্পা, কিন্তু মাখনলাল আবার আসবে। যদি আমরা ঋণ পরিশোধ না করি, সে আমাদের ঘর থেকে বের করে দেবে। ভয় পেও না, ভগবান আমাদের সঙ্গে আছেন। আগেও পথ বেরিয়েছে, এবারও বেরোবে। চলো বেটি, এখন অনেক কথা হলো, এখন খেতে যাওয়ার সময়। যদি আমরা সবাই মিলে পরিশ্রম করি আর ফসল ভালো হয়, তখনই মাখনলালের ঋণ পরিশোধ করতে পারব। খেতে যাওয়ার পথে জগদীশ এবং চম্পা দেখল এক বৃদ্ধ কাকা কূপে আত্মহত্যা করতে যাচ্ছেন। এমন সময় তারা সেখানে গিয়ে হাজির হয়। হে ভগবান, আমাকে মাফ করে দিও। বেটি নিশিতা, আমাকে মাফ করে দিস। তোর হাত হলুদ করার সামর্থ্য নেই এই অভাগা বাপের। দাঁড়ান কাকা, দাঁড়ান, আপনি এটা কি করছেন? আমাকে ছেড়ে দাও জগদীশ, আমাকে মরতে দাও। মরে গেলে অন্তত এই অপমান থেকে মুক্তি পাব। কাকা, এমন কি হয়েছে? আপনার মেয়ে নিশিতার তো আগামী সপ্তাহেই বিয়ে। এতে আপনার খুশি হওয়ার কথা, কিন্তু আপনি উল্টো এমন করছেন কেন? কিসের বিয়ে চম্পা? গত রাতে ছেলেপক্ষের লোকেরা এসেছিল। তারা বলল বাড়ির সামনে একটা চকচকে বড় গাড়ি আর হাতে 5 লাখ টাকা না দিলে এই বিয়ে হবে না। আমি তাদের পায়ে ধরে অনুরোধ করলাম, গরিব মানুষের সম্মানটা নষ্ট করো না, কিন্তু সেই নিষ্ঠুর লোকগুলো কিছুই শুনল না। কিন্তু কাকা, বিয়ে তো পাকা হয়েছিল। হয়েছিল জগদীশ, কিন্তু এখন ওরা লোভে পড়ে গেছে। গ্রামের মানুষ বলবে নিশিতার বিয়ে ভেঙে গেছে। ওই বেচারি তো লজ্জার দুঃখে বাঁচতে বাঁচতেই মরে যাবে। তার চেয়ে আমি নিজেই শেষ হয়ে যাই, সেটাই ভালো হবে। তাহলে কি সত্যিই এই পৃথিবীতে মানুষের জীবনের চেয়ে ওই টাকার কাগজগুলোর মূল্য বেশি? হ্যাঁ, ঠিক বলেছ। আরে এ কি, ঘোড়াটা কথা বলল? জগদীশ, এটা কি জাদু? আমি কি সত্যিই মরে গেছি আর যমরাজের ঘোড়া আমার সঙ্গে কথা বলছে? না কাকা, আপনি শান্ত হন। আপনি এখনও বেঁচে আছেন, এটাই সবচেয়ে ভালো খবর। আর এই ঘোড়াটাও সত্যিই কথা বলতে পারে। হে ভগবান, একটা কথা বলা ঘোড়া! এটা আমি কি দেখছি? আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? শান্ত হন কাকা, আপনি পাগল নন। আমি আপনাকে সাহায্য করতে পারি। এই বলে ঘোড়াটি জাদুর মাধ্যমে এক হাড়ি স্বর্ণমুদ্রা বৃদ্ধ লোকটিকে উপহার দেয়। লোকটি প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। কাকা, এই নিন, এতে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এবং আপনার সারা জীবনের খরচ চালানোর মতো যথেষ্ট টাকা আছে। যান, এখন গিয়ে আপনার মেয়ের বিয়ে দিন। এটা কি সত্যি? আমি কি কোনো স্বপ্ন দেখছি না তো? বাবা, তুমি যেই হও না কেন, আমার কাছে তুমি যেন স্বয়ং ভগবান। দাঁড়ান কাকা, তবে একটা শর্ত আছে। আপনি যদি কাউকে বলেন এই টাকা কোথা থেকে পেলেন বা আমার কথা বলার বিষয়টা কারোর কাছে প্রকাশ করেন, তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে আর আমাকে চলে যেতে হবে। আর আপনারা সবাই চিরদিনের জন্য এই সুযোগ হারাবেন। আমি জীবনেও কাউকে বলবো না, কারণ আমার মেয়ের ক্ষতি হবে, সেটা আমি কখনো চাই না। তাছাড়া তোমরা আমার এত বড় উপকার করলে, সত্যি আমি তোমাদের কাছে চিরঋণী। এসব কথা এখন থাক কাকা, এখন গিয়ে নিশিতার বিয়ের আয়োজন করুন আর আমাদের নিমন্ত্রণ করতে যেন ভুলে না যান। কি বলছো চম্পা? সবার আগেই তোমাদের নিমন্ত্রণ করব। কাকা আনন্দিত হয়ে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে চলে যায়। চম্পা, আমি নিজের চোখে দেখেছি, তবুও বিশ্বাস হচ্ছে না। তুমি সত্যিই অলৌকিক কাজ করতে পারো। হ্যাঁ জগদীশ, আমি পারি,
কিন্তু ধনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল মানুষের প্রতি ভালোবাসা ও মানবতা। এখন বুঝতে পারছি চম্পা কেন বলেছিলেন তুমি আমাদের ছেলের মতো। চলো এখন আর জমিতে নয়, সরাসরি বাড়ি চলে যাই। আজকের দিনটা অনেক কষ্টসাধ্য ছিল, বাড়ি গিয়ে কিছু কথা বলতে হবে। তারা বাড়ি ফিরে আসে। চম্পা জগদীশকে বলতে থাকে, আমরা তো চলে এলাম, সূর্য তো এখনো মাথার উপর আছে, জমির কাজ কে করবে? আর ফসল না কাটলে ঋণ কিভাবে পরিশোধ করব? আরে চম্পা, এখন ক্ষেতমাঠ আর ফসলের চিন্তা ছেড়ে দাও। দেখলি না এই ঘোড়া কাকার জন্য কি করল? চম্পা, এই জাদুর ঘোড়া আমাদের যত খুশি টাকা দিতে পারবে, এখন আর কষ্ট করার দরকার নেই। থামুন জগদীশ, হয়তো আপনার কিছু ভুল ধারণা হয়েছে। আমি কোনো সোলার খনি নই, আমি শুধু কোনো এক মানুষের একটাই ইচ্ছা পূরণ করতে পারি। আমি আমার শক্তি সেই বৃদ্ধ কৃষকের জন্য ব্যবহার করেছি, কারণ তার জীবন বাঁচানো খুব জরুরি ছিল। এখন বলো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারি। তুমি কি আমার মৃত ছেলেকে পুনরায় এই দুনিয়ায় ফিরিয়ে আনতে পারবে? আর এই দুনিয়ায় এটা কি সম্ভব? দাঁড়ান জগদীশজি, আমাকে আমার বিশেষ দৃষ্টি দিয়ে দেখার সুযোগ দাও। এই পৃথিবীতে কি কোথাও মৃতদের আত্মা ফিরিয়ে আনার কোনো জায়গা আছে কিনা? ঘোড়া চোখ বন্ধ করে এক প্রকার ধ্যানমগ্ন হয়ে থাকে। এর কিছুক্ষণ পর ঘোড়ার চোখ খোলে। আমরা পথ পেয়ে গেছি। ও, নীলগিরির শিখরে বাস করা পিতৃলোকের রক্ষকের কথা বলছি। আমাদের দক্ষিণে সুদূর নীলগিরি পর্বতে যেতে হবে। সেখানে একটি প্রাচীন ও বিশাল পূর্বপুরুষ বৃক্ষরাজ আছে। সেখানেই হয়তো মৃতদের ফিরিয়ে আনার পথ লেখা থাকতে পারে। বলো জগদীশ, তুমি কি এই কঠিন যাত্রার প্রস্তুত আছো? ওগো, যদি আমাদের ছেলেকে ফিরে পাওয়ার সামান্য আশা থাকে, তাহলে দয়া করে তাকে হাতছাড়া করবেন না। আপনারা এখনই রওনা দিন। কিন্তু চম্পা, তুমি তো বাড়িতে একা, তোমার দেখাশোনা কে করবে? আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সব ঠিকভাবে সামলে নিতে পারবো। তুমি শুধু ঘোড়াটাকে নিয়ে যাও আর আমার ছেলেকে ফিরিয়ে আনো। আর হ্যাঁ, একটা কথা দাও, তোমরা দুজনেই যেন সুস্থভাবে ফিরে আসো। মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি যতক্ষণ সঙ্গে আছি, জগদীশজির কোনো ক্ষতি হতে দেব না। চলুন জগদীশজি, আমাদের পথ অনেক লম্বা আর সময় খুবই কম। ছেলের খোঁজে বাবার এই লড়াইয়ের শেষ দেখতে সাবস্ক্রাইব রাখুন। দ্বিতীয় পর্ব আসছে কাল।